নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটোবেলার তরফ থেকে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ নববর্ষ। আমি কাকলি। আজ শোনাবো নীহাররঞ্জন গুপ্তর গল্প একখানি মুখ। এক মাথা ঝাঁকড়া চুল, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি, মুখটাকে যেন সবটাই গ্রাস করেছে। কেবল সেই ঝাঁকড়া রুক্ষ চুল ও কাঁচা পাকা দাড়ির ভিতর থেকে চোখ দুটো ধারালো ছুরির ফলার মতো শানিত দৃষ্টি যেন দুটো ক্ষুধার্ত অগ্নিগোলকের মতোই তাকিয়ে থাকে। হঠাৎ সেই দৃষ্টির সঙ্গে চোখাচোখি হলে গায়ের ভেতরটা কেমন যেন শিউরে ওঠে। কানাই মিস্ত্রি। আঁকামাকা অপরিসর গলিটা ঘুরপাক খেতে খেতে যেখানে গিয়ে শেষ হয়েছে, ঠিক সেইখানে টিনের চালের একটা ছোট্ট খুপড়ি ঘর, চারপাশে পুরাতন টিনের বেড়া, তারই মধ্যে কানাই মিস্ত্রির কাঠের কারখানা। কানাই ছুতোর মিস্ত্রি। আলো বাতাসের সঙ্গে সম্পর্কহীন স্যাঁতস্যাঁতে আদো ছায়ায় ঘেরা সেই ঘরখানির মধ্যে কানাই মিস্ত্রি তার কারখানা খুলে বসেছে। মালিক বলতেও সে, কারিগর বলতেও সে। চারিপাশে ছোট বড় মাঝারি সব কাঠের টুকরো ছড়ানো, তুরপুন, বাটালি, কড়া, ছেনি, সব রকম যন্ত্রপাতি। একধারে ছোট্ট একটা দড়ির খাটিয়া বিছানা, তার উপরে অত্যন্ত মলিন ছিন্ন একটি শয্যা। তারই পাশে একটি তোলা উনান, একটি অ্যালুমিনিয়ামের কালি পড়া হাঁড়ি ও দু চারটি অন্যান্য নিত্য ব্যবহার্য তৈজসপত্র। কাঁচা পাকা চুল ও দাড়ি দেখেই কানাই মিস্ত্রির সত্যিকারের বয়সটা নিরূপণ করা দুঃসাধ্য। কেননা পাকানো রুক্ষ হাড় সর্বস্ব দেহটার মধ্যে এখনও যে কোথাও ঘুণ ধরেনি, সেটা দেখলে আর বুঝতে কারুরই কষ্ট হয় না। কাজ কারবারও কানাই মিস্ত্রির এমন কিছু একটা ভারী বা দামি নয়। কাঠের পুতুল, জলচৌকি, বাতিদান, ফুলদানি, দোয়াতদানি, ঠাকুরের সিংহাসন, এসবই সে তৈরি করে। কিন্তু ছোট কাজ হলে কি হবে? সেই সব ছোট্ট ছোট্ট জিনিসের গায়ে এমন সব বিচিত্র আশ্চর্য রকমের ফুল, লতা, পাতা প্রভৃতি কারুশিল্প সে কুঁদে তোলে যে দেখলে চোখ আর ফিরানোই যায় না। নিজে কখনো সে বেচতে যায় না তার তৈরি জিনিস। সাহেবপাড়া ও অন্যান্য বনেদি পাড়া থেকে বড় বড় নাম করা দোকানদারেরাই এসে খুঁজে পেতে কিনে নিয়ে যায় কানাই মিস্ত্রির হাতে তৈরি সব জিনিসগুলো। তারপর সেইগুলো যখন বিরাট দোকানের আলো ঝলমল সব সুদৃশ্য কাঁচের শোকেসের মধ্যে সাজিয়ে রাখা হয় দামের কাঠ সুতো দিয়ে গেঁথে, তখন আর আভিজাত্যের পাতায় কোথাও কানাই মিস্ত্রির নামগন্ধও খুঁজে পাওয়া যাবে না। সকাল থেকে রাত 9টা এবং কোনো কোনো দিন হয়তো সারাটা রাতই কেটে যায় কাজের মধ্যে। তবে ওই গলির বাসিন্দারা মধ্যে মধ্যে কোনো স্তব্ধ নিশীথে শুনতে পায় একটি করুণ বেহালার সুর, একটি কান্নার ধ্বনি। স্তব্ধ রাত্রির অন্ধকারে যেন বিনিয়ে বিনিয়ে কেঁদে চলেছে। আজ প্রায় 12-13 বছরের ওপরে গলির অধিবাসীরা দেখে আসছে কানাই মিস্ত্রি ও তার ওই খুপড়ির মধ্যে ছোট্ট কারখানাটা। কারোর সঙ্গেই তার আলাপ নেই, কারোর সঙ্গেই তার ভাব নেই। একা, সম্পূর্ণ একা কানাই মিস্ত্রি। ইহ সংসারে কানাই মিস্ত্রির আপনজন কেউ আছে কি না তাও কেউ জানে না বা শোনেনি। ঘরটার অপরিসর খোলা দরজাটার সামনে গিয়ে দাঁড়ালেই দেখা যায় একটি হাঁটু একপাশে ভেঙে ও অন্য হাঁটুটি ভাঁজ করে কানাই মিস্ত্রি আপন মনে কাজ করে চলেছে, ঠুক ঠুক করে। কখনো কেউ গিয়ে সেই খোলা দরজার সামনে দাঁড়ালে বা নাম ধরে ডাকলে একবার হয়তো চোখ তুলে তাকাবে। খরিদ্দার হলে দুটো একটা কথায় কাজ সেরে আপন কাজে মন দেবে। অন্য কেউ হলে কথাই বলবে না, যেন ভ্রুক্ষেপই নেই কে এলো। সেদিনও শীতের মাঝরাতে একটা ময়লা চাদর গায়ে কানাই মিস্ত্রি আপন মনে একটা কাঠের বাতিদানের উপরে একটি মালতীলতা কুঁদে কুঁদে তুলছিল। নিঃশব্দ পদসঞ্চারে যে একজন তার সামনে এসে দাঁড়িয়েছে সে তা টেরও পায়নি। হঠাৎ একসময় কাজ করতে করতে সামনের দিকে চোখ তুলে তাকাতেই কানাই মিস্ত্রি দেখল
একজোড়া কোমল শান্ত চোখের দৃষ্টি তার প্রতি নিবদ্ধ। 12-13 বৎসরের একটি মেয়ে, রোগাটে চেহারা, গায়ের রং কালো, কিন্তু অপরাজিতা ফুলটির মতোই যেন স্নিগ্ধ শ্যাম। মাথায় একরাশ ঝাঁকড়া ঝাঁকড়া চুল গালের দুপাশ দিয়ে ও কাঁধের সবটাই ঢেকে গুচ্ছে গুচ্ছে নেমেছে। মুখের আদলটি গোল, কিন্তু চোখ দুটির বুঝি তুলনা হয় না। গায়ের কোথাও কোনো অলংকার নেই, একমাত্র দুটি চারু কোমল মণিবন্ধে একগাছি করে লাল রেশমি চুড়ি ছাড়া। পরনে একটি মলিন রঙিন মিলের শাড়ি, গায়ে ততোধিক মলিন ছিন্ন একটি ব্লাউজ। হাঁটু ভেঙে বসে এক দৃষ্টে তাকিয়েছিল মেয়েটি কানাই মিস্ত্রির হাতের মধ্যে ধরা অসমাপ্ত বাতিদানটার দিকেই। কানাই মিস্ত্রি অবাক হয়ে খানিকক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে রইল। সে একটু বেশ আশ্চর্যই হয়েছিল। এ পাড়ার ছেলেমেয়েরা কখনো তার ছায়াও মাড়ায় না, তাকে ভয়ের সঙ্গেই দূর থেকে বরাবর পরিহার করে চলে। আর এও সে শুনেছে এ পাড়ার মায়েরা তাদের অশান্ত দামাল ছেলে মেয়েদের জুজু বুড়ো বলে তার নাম বলে ভয় দেখিয়ে শান্ত করে। কিন্তু ওই 12-13 বছরের মেয়েটির শান্ত চোখের দিকে তাকিয়ে কানাই মিস্ত্রি যেন কেমন একটু অবাকই হয়ে যায় এবং কয়েক মুহূর্ত সম্মুখে উপবিষ্ট নির্বাক মেয়েটির দিকে তাকিয়ে থেকে আবার নিজের কাজে মন দেয়। আরও মিনিট 15 কেটে গেল। আবার কানাই মিস্ত্রি মুখ তুলল। তেমনি করেই ঠিক বসে আছে মেয়েটি। কি যাও? জিজ্ঞাসা না করে পারেই না আর কানাই মিস্ত্রি। কানাই মিস্ত্রির কথায় মেয়েটি ওর মুখের দিকে তাকালো, কি যেন বলবার চেষ্টা করে প্রত্যুত্তরে, কিন্তু ঠোঁট দুটি সামান্য একটু কেঁপে ওঠা ছাড়া আর কোনো শব্দই বের হয় না। তারপর একসময় মেয়েটি নিঃশব্দে যেমন এসেছিল তেমনি নিঃশব্দে উঠে চলে গেল। পরের দিনও আবার হঠাৎ একসময় কাজ করতে করতে চোখ তুলে কানাই দেখল সেই মেয়েটি আজও তেমনি ওর সামনে নিঃশব্দে বসে আছে। তার পরের দিনও একই ঘটনা পুনরাবৃত্তি। সেদিন আর কানাই মিস্ত্রি চুপ করে থাকতে পারল না। প্রশ্ন করে, কে তুমি? বলো তো, কাদের বাড়ির মেয়ে? আজও মেয়েটির ঠোঁট দুটি বারেকের জন্য কেবল নিঃশব্দে কেঁপে উঠল মাত্র, কিন্তু শব্দই বের হলো না। কি নাম তোমার খুকি? আশ্চর্য, তবু মেয়েটি কথা বলে না। এমন সময় একটি পৌরা দরজার সামনে এসে দাঁড়িয়ে ডাকে, নারানী, ও নারানী, হতভাগী, তুই এখানে এসে বসে আছিস? আর খুঁজে খুঁজে আমি হয়রান। বুড়ি এসে এক্কেবারে সোজা মেয়েটির সামনে দাঁড়ালো। আপনার মেয়ে বুঝি? কানাই জিজ্ঞাসা করে। হতভাগী আমার নাতনি, বড় লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, লক্ষ্মী বটে, সব খেয়ে বসে আছে। আহা, তাও যদি কথা বলতে পারত। বুড়ি বলে। চমকে তাকায় বুড়ির মুখের দিকে কানাই মিস্ত্রি। জিজ্ঞাসা করে, কেন, ও কি কথা বলতে পারে না? না বাবা। চমকে উঠল যেন কানাই মিস্ত্রি। নারানীকে নিয়ে বুড়ি চলে গেল। পরের দিন দ্বীপ্রহরে কানাই গত কয়েকদিনের অর্ধ সমাপ্ত বাতিদানটার উপরে সূক্ষ্ম মালতীলতার ধারে ধারে ছোট্ট ছোট্ট ফুলগুলি কুঁদে তুলছিল। নারানী এসে সামনে দাঁড়ালো। কানাই নারানীর মুখের দিকে তাকিয়ে বললে, বস। নারানী বসে ভীরু কম্পিত হাতে একটি কাঠের টুকরো আঁচলের তলা থেকে বের করে দিয়ে দিল কানাইয়ের দিকে। কি হবে এটা দিয়ে? আঙুল তুলে নিঃশব্দে একটি পুতুলের দিকে দেখালো নারানী। পুতুলটি একটি মেয়ে, কানাইয়ের হাতে তৈরি। মৃদু হাসল কানাই। তারপর
হঠাৎ কী ভেবে নারানির হাত থেকে কাঠের টুকরোটা নিয়ে হাত বাড়িয়ে পুতুলটা তুলে এগিয়ে ধরল নারানির দিকে। বললে, এই নাও। কিন্তু নিঃশব্দে মাথা হেলিয়ে প্রতিবাদ জানালো বোবা মেয়ে। না। এইটা নাও না। না। মাথা হেলায় বোবা মেয়েটি। কানাই এবারে যেন কি ভাবে, তারপর মৃদু কণ্ঠে বলে, বেশ, নতুনই একটা তোমাকে তৈরি করে দেব। নারানির দেওয়া কাঠের টুকরোটা হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ দেখে নিল কানাই মিস্ত্রি। তারপর বাটালিটা পাশ থেকে তুলে নিয়ে হাতুড়ির সাহায্যে কাঠের টুকরোটা কাটতে শুরু করলো। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন কেটে যায়। কানাই একটা নতুন পুতুল গড়তে ব্যস্ত। রোজ বোবা মেয়েটি সামনে এসে বসে থাকে, নিষ্পলক দৃষ্টিতে কার্যরত কানাইয়ের দুটি হাতের দিকে তাকিয়ে থাকে। কাঠের টুকরো আজ আর নেই, ফুটে উঠেছে শিল্পীর হাতের কারুকার্য করা একটি মুখ। কানাই যেন মেতে উঠেছে কি এক নেশায়। চোখ দুটি যেন ঠিক আসছে না, ওষ্ঠের নিচে কোমল ভাঁজটি যেন ঠিক ফুটছে না। কানাইয়ের মন খুঁত খুঁত করে। 5ম দিনে বোবা মেয়েটি এলো না, 6ষ্ঠ দিনেও না। কানাইয়ের হাতের কাজ কিন্তু এদিকে শেষ হয়েছে। ওই কাজটি শেষ হবার পর আর যেন কিছুতেই কানাইয়ের কাজে মন বসছে না। সর্বক্ষণ কেবল তৈরি পুতুলটির সামনে বসিয়ে রেখে নির্নিমেষে সেই দিকে তাকিয়ে থাকে কানাই, আর কান দুটো তার ক্ষীণ একটি পদশব্দের আশায় আশায় উদ্গ্রীব হয়ে থাকে। কিন্তু কোথায় সেই বোবা মেয়ে নারানি? মেয়েটি আসতো এই মাত্র। জানেও না কানাই কোথায় ওই গলির মধ্যে কোন বাড়িতে থাকে মেয়েটি। ঠিকানা তার জিজ্ঞাসাও করেনি এবং জিজ্ঞাসা করবার প্রয়োজনও কোনো দিন বোধ করেনি। 9 দিনের দিন সন্ধ্যার পর এলো একজন চেনা খরিদ্দার। প্রায় লোকটা এসে কানাইয়ের হাতের তৈরি জিনিস তার দোকানের জন্য কিনে নিয়ে যায়। আজও সে এসেছিল নতুন কিছু কিনতেই, কিন্তু এসে দেখল বাহ্যজ্ঞান রহিত হয়ে মিস্ত্রি যেন বসে আছে। মিস্ত্রি? চমকে মুখ তুলে তাকালো কানাই মিস্ত্রি আগন্তুকের দিকে। ইতিমধ্যে সামনের কাঠের তৈরি মুখখানার দিকে নজর পড়েছিল আগন্তুকের। বিস্ময় ভরা কণ্ঠে বলে ওঠে, বাহ, চমৎকার! শুধু একটি মেয়ের মুখ, কিন্তু মনে হয় যেন একেবারে জীবন্ত। চমৎকার মুখখানি তো করেছ মিস্ত্রি। বলতে বলতে নিচু হয়ে জিনিসটা তুলতে যেতেই কানাই হা হা করে চেঁচিয়ে ওঠে, ছুঁয়ো না, ছুঁয়ো না বলছি। কি হলো? কানাইয়ের মেজাজে চমকে অবাক হয়ে যায় আগন্তুক। কি কি চাও এখানে? যাও, যাও বলছি। তবুও সে আগন্তুক বলবার চেষ্টা করে, কি হলো মিস্ত্রি? আমি যে কিছু সওদা করতে এসেছিলাম। বেচবো না, বেচবো না তোমাদের আর কিচ্ছু। যাও, যাও এখান থেকে। আগন্তুককে অগত্যা স্থান ত্যাগ করতেই হয়, কিন্তু তারপর আরও 7টা দিন কেটে যায়। বোবা মেয়ে নারানির কিন্তু পাত্তা পাওয়া যায় না। আবার একদিন তারপর মিস্ত্রি কাজে হাত দেয়। সুন্দর একটি নকশা কাটা কাঠের জলচৌকি তৈরি করে তারই উপরে কাঠের মুখখানি বসিয়ে একধারে রেখে দেয় কানাই মিস্ত্রি। দেখতে দেখতে ক্রমে 4টে মাস কেটে যায়। জলচৌকির উপরে সেই কাঠের মুখখানি তেমনই বসানো আছে। কানাই মিস্ত্রির অপেক্ষার উগ্রতাটা যদিও আজ অনেক কমে এসেছে, কিন্তু আজও মধ্যে মধ্যে কোনো কাঠের টুকরোর বুকে কিছু কুঁদে তুলতে তুলতে অন্যমনস্ক মিস্ত্রি অদূরে জলচৌকির উপরে রক্ষিত কাঠের সেই মুখখানির দিকে নির্নিমেষে তাকিয়ে থাকে। দাড়ি গোঁফ ভরা মুখখানির মধ্যে ধারালো ছুরির ফলার ঝকঝকে চোখের তারা দুটো হঠাৎ যেন কেমন জ্বলে চকচক করে ওঠে মুহূর্তের জন্য। আরও 10 বছর পরে গলির মধ্যে কানাই মিস্ত্রির সেই কাঠের ছোট্ট কারখানাটি তেমনই আছে, তবে লোকটার অনেক পরিবর্তন হয়েছে। শীর্ণ পাকানো দেহটা যেন কেমন ধনুকের মতো বেঁকে গিয়েছে। ঝাঁকড়া চুল ও গোঁফদাড়ি পেকে সব সাদা সনের মতো হয়ে গিয়েছে।
চোখের ক্ষীণ দৃষ্টিতে আজকাল আর নজর চলে না বললেও হয়। তবু সেই ক্ষীণ দৃষ্টি দিয়েই ঠুকঠুক করে কাজ করে কানাই মিস্ত্রি। তবে আগের চাইতে অনেক ধীর, অনেক আস্তে। সামান্য একটা ফুল লতা তুলতেই প্রায় 10-15 দিন লেগে যায়। তাও আগের মতো হয় না। সেই অত্যাশ্চর্য কারুশিল্পকে যেন সে আর ফুটিয়ে তুলতে পারে না। গলির মধ্যেও অনেক পরিবর্তন হয়েছে। নতুন যে চওড়া রাস্তা বের হয়েছে, পূর্ব দিকের কিছুটা অংশ তার কবলে পড়েছে। 2-4টে নতুন বাড়িও উঠেছে। ইদানিং আর তেমন কাজ না করতে পারার জন্য অত্যন্ত অভাব দেখা দিয়েছে। মাঝে মাঝে তাই কতকটা বাধ্য হয়েই শীর্ণ বার্ধক্যপীড়িত দেহ উপোস দিতে হয় কানাই মিস্ত্রিকে। আগের সেই শিল্প প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারে না বলে ইদানিং কয়েক বছর ধরেই তার হাতের তৈরি জিনিসের দাম ও চাহিদা দুটোই কমে এসেছিল। পেটের জ্বালা বড় জ্বালা। শেষ পর্যন্ত একদিন কানাই মিস্ত্রিকে বের হতে হলো গোটা 2 কাঠের ফুলদানি ও সেই মুখখানি একটা জীর্ণ থলির মধ্যে নিয়ে। কিন্তু দীর্ঘদিনের অনভ্যাসের ফলে ও অনাহারের ক্লান্তিতে পা দুটো যেন কাঁপতে থাকে। প্রথম প্রথম নিজেই সে বহুকাল আগে হাতের তৈরি জিনিস কলেজ স্ট্রিটের কমলা স্টোর্সে বিক্রি করতে যেত। তারপর তার হাতের কাজের সুখ্যাতি ও প্রশংসা ছড়িয়ে পড়ায় তাকে আর বিক্রি করবার জন্য যেতে হতো না। দোকানদাররাই খোঁজ নিয়ে নিয়ে তার ঘরে আসতো মাল কিনতে। বহুকাল পরে কানাই মিস্ত্রি কমলা স্টোর্সের সামনে এসে দাঁড়ালো। কিন্তু দোকানের কাজ আজ অনেক পরিবর্তন হয়ে গিয়েছে দীর্ঘ কয়েক বৎসরের ব্যবধানে। সুদৃশ্য আলো ঝলকিত সব শোকেসগুলো রকমারি সব দামি দামি জিনিসপত্রে ঝলমল করছে যেন। কাউন্টারে সব সেলসম্যানরা ব্যস্ত খরিদ্দারদের নিয়ে। নানান বয়সী অগুন্তি সব খরিদ্দারের ভিড়ে কমলা স্টোর্স যেন গমগম করছে। কমলা স্টোর্সের মালিক অরবিন্দবাবুরই খোঁজ করে কানাই মিস্ত্রি কাউন্টারে যায়। ছোকরা মতো একজন সেলসম্যান মৃদু হেসে বলে, অরবিন্দবাবু? তিনি তো এখন আর এ দোকানের মালিক নন। এখন নতুন মালিক রমেনবাবু। কিন্তু কি দরকার তোমার মালিককে? কিছু কাঠের তৈরি জিনিস এনেছিলাম। ওসব জিনিস আমরা রাখি না, তুমি অন্য কোথাও চেষ্টা করো। ভালো জিনিস ছিল বাবু। না না, তুমি অন্য জায়গায় দেখো। বাধ্য হয়েই তখন কানাই মিস্ত্রিকে বের হয়ে আসতে হয় দোকান থেকে। ফুটপাতটা ক্রস করতে গিয়ে মাথার মধ্যে হঠাৎ যেন কেমন ঝিমঝিম করে ওঠে। ঘুরে টলে পড়ে যায় কানাই। আর ঠিক সেই সময় একটা গাড়ি এসে ধাক্কা খেয়ে পড়বার সঙ্গে সঙ্গে কানাইয়ের হাতের থলি থেকে ছিটকে কাঠের ফুলদানি দুটো সেই মুখখানা রাস্তায় গিয়ে পড়ে। কাঠের তৈরি মুখটা গড়াতে গড়াতে এসে একটি লোকের পায়ের উপরে পড়তেই তিনি উহ করে ওঠেন। তারপর রাস্তার আলোয় পায়ের কাছে নজরে পড়তেই যেন চমকে ওঠেন। দোকানের শোকেসের উজ্জ্বল আলো পায়ের কাছে এসে পড়েছে। সেই আলোয় কাঠের তৈরি মুখখানের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন ভদ্রলোক। তারপর ধীরে ধীরে নিচু হয়ে কাঠের মুখখানি তুলে এক দৃষ্টে তাকিয়ে থাকেন। নির্নিমেষে তাকিয়ে রইলেন সেই মুখখানির দিকে। পাশেই দণ্ডায়মান তার স্ত্রী। জিজ্ঞাসা করেন, কি কি হলো? দেখো দেখো সীতা। কি? স্ত্রী সুধান স্বামীকে। দেখছো না অবিকল সেই মুখ? কার কার মুখ গো? না না, তুমি তো দেখোনি তাকে সীতা। আমার এক বোবা বোন ছিল, নারায়ণী। গাড়ি চাপা পড়ে 10 বছর আগে হঠাৎ মারা যায়। আশ্চর্য, অবিকল যেন নারায়ণীরই মুখ। চেপে ধরেন ভদ্রলোক মুখখানি বুকের মধ্যে। 2 চোখের কোলে জল ভরে আসে। ওদিকে ততক্ষণে রক্তাক্ত কানাই মিস্ত্রিকে যে ভদ্রলোকের গাড়ির তলায় সে একটু আগে চাপা পড়েছিল, তারই গাড়িতে ধরাধরি করে তুলছে সকলে। অস্পষ্ট ক্ষীণ কণ্ঠে কানাই মিস্ত্রি বলতে থাকে, না না,
তোকে আমি বেচবো না, না রানী, তোকে আমি বেচবো না। কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেল যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।